5 আগস্টের আগে যে ঐক্য তৈরি হয়েছিল, 5 আগস্টের পরে ঐক্যতে ফাটল ধরেছে এবং বোঝাপড়ার যথেষ্ট ঘাটতি রয়েছে। এটি একটি দিক। এই যে এই ঘাটতিটা হলো, এর দায় কার বেশি কার কম, এটি একটু জানতে চাই আপনার কাছে। আরেকটা বিষয় হচ্ছে যে বিএনপির মহাসচিবের বক্তব্যের প্রেক্ষিতে হাসনাত আব্দুল্লাহ সেও একটি বিস্তারিত লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার মোদ্দা কথা হচ্ছে তিনি নতুন রাজনৈতিক দলের উত্থানকে হুমকি বলে মনে করছে বিএনপি। এই দুটি বিষয় একটু জানতে চাই। আমি তো আমি তো আসলে বিএনপির মুখপাত্র না, ফলে বিএনপি আসলে কি ভাবছে বলা খুবই মুশকিল। আমি শুধু যেটা বুঝি সেটি হচ্ছে যে আপনি প্রথম যে প্রশ্নটা করেছেন যে কার দায়, এই জাজমেন্টাল হওয়ার সুযোগ আসলে নেই। আমরা শুধু হিসাব করতে পারি যে কোন কোন জায়গাতে মানুষের মনে আশঙ্কা এবং অনাস্থা তৈরি হয়েছে। একটি বড় বিষয় যেটি হচ্ছে যে 5ই আগস্টের আগে যে আন্দোলন চলছিল, সে আন্দোলনের সূত্রপাত হয়েছিল মূলত একটি বৈষম্যমূলক কোটা পদ্ধতিকে চালু করার চেষ্টা দিয়ে, এবং তার বিরুদ্ধে যখন ছাত্ররা একত্রিত হয়েছে, শুরুতেই তো জনতা যোগ দেয়নি, ছাত্রদের উপরে নির্মম অত্যাচার করা হয়েছে। এক পর্যায়ে ছাত্রদেরকে প্রচণ্ড সামরিক শক্তি ব্যবহার করে, এক ধরনের বন্দুকের শক্তি ব্যবহার করে ছাত্রদেরকে দমন করার চেষ্টা করা হয়েছে, যার বিপরীতে এই স্বৈরতন্ত্রের যে আচরণ, সেই আচরণের বিপরীতে মানুষ অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে এবং তারা মনে করেছে সকলেই যে স্বৈরতন্ত্রকে হটিয়ে দেওয়া দরকার, কেননা এই স্বৈরতন্ত্র এইভাবে থাকলে ভবিষ্যতে আরো অত্যাচার করবে এবং অত্যাচার আসলে আর মেনে নেওয়া সম্ভব না। সকলে একত্রিত হয়ে তাদেরকে সরিয়ে দিয়েছে। ঐক্য ছিল মূলত আওয়ামী লীগ হটানো ভিত্তিক। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে স্বৈর শাসন, সেটিকে দূর করতে হবে, এটা ছিল ঐক্যের মূল পয়েন্ট। সেই সময় কিন্তু ঐক্যের অন্য পয়েন্ট কোনো জায়গায় ছিল না, যে একটি ঘোষণাপত্র হবে, সংবিধান নাকচ করে দেওয়া হবে, সংবিধানের বিভিন্ন ধারা মানা হবে না, সকলকে অপসারণ করে দেওয়া হবে, এরকম নানান বিষয় যেটি 5ই আগস্টের পরে ঘটতে শুরু করেছে। সেটি কি করেছে, সেটি বিভিন্ন অংশকে, এই আন্দোলনে যারা অংশ নিয়েছেন তাদের বিভিন্ন অংশের স্বার্থের বিপরীতে গিয়েছে, এবং এক এক দলের স্বার্থের বিপরীতে যখন গিয়েছে তারাই সেটার প্রতিবাদ করেছে। ঐক্য বিনষ্ট করার দায় দায়িত্ব কিন্তু আসলে যদি মনে করা হয়, তাহলে পরবর্তী কর্মকাণ্ডগুলিকে আমাদের বিবেচনায় নিতে হবে। যেমন বিএনপির মহাসচিব একটি কথা বলেছেন যেটি প্রণিধানযোগ্য। তিনি বলেছেন যে 71-এর লেগেসি আছে, 7ই নভেম্বরের লেগেসি আছে, 90 সালের আন্দোলনের লেগেসি আছে, স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের লেগেসি আছে। সবকিছুকে অস্বীকার করে শুধু একটি বিষয় তো ঘোষণাপত্রে থাকতে পারে না। তার মানে হচ্ছে ঘোষণাপত্রটা কিন্তু আমরা এখনো দেখিই নাই, কিন্তু এই ব্যাপারে বিএনপির মহাসচিব তার একটা মতামত দিয়েছেন যে সবকিছু থাকতে হবে। এখন সবকিছু কেন থাকতে হবে? আপনি যদি রাজনৈতিক দলগুলির বিষয়কে বিবেচনায় নেন, তাহলে এটি কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আওয়ামী লীগ যদিও মুক্তিযুদ্ধের প্রায় সোল এজেন্ট এরকম দাবি করত, কিন্তু এর বাইরেও কিন্তু বিএনপিও কিন্তু তাদের যে প্রধান নেতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারাও কিন্তু মনে করেন যে তিনিও মুক্তিযুদ্ধের একজন স্টেক হোল্ডার এবং তিনি স্বাধীনতার ঘোষক, এটা তাদের দীর্ঘদিনের দাবি, এবং মুক্তিযুদ্ধের একটি কৃতিত্ব কিন্তু তারাও একইভাবেই নেন তাদের দলে। এবং শুধু তাই নয়, আমাদের সেনাবাহিনীর কথা যদি বলেন, আমাদের সেনাবাহিনী, তার ইতিহাস সব জায়গাতে লেখা আছে যে আমাদের সেনাবাহিনী, আমাদের সীমান্তরক্ষী বাহিনী, আমাদের পুলিশ, তারা প্রত্যেকেই বলেছেন যে আমাদের এই যে উন্মেষ, আমাদের প্রতিষ্ঠা, তার পেছনে রয়েছে মুক্তিযুদ্ধ। ফলে কোনোভাবেই কিন্তু মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে কোনো ঘোষণাপত্র, কোনো সংবিধান, কোনো কিছু হওয়া সম্ভব না। এবং কথাবার্তার মধ্যে এমন সব অনেক সময় কথাবার্তা এসেছে যেখানে মনে হয়েছে যে না, নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে 24ই হচ্ছে সবকিছুর সূচনা, এরকম কিন্তু অনেক কথাবার্তা বাইরে থেকে এসেছে। দায়িত্বশীল এবং দায়িত্ব নেই এমন অনেকেই বলেছেন, যার ফলে মানুষের মনে শঙ্কা তৈরি হয়েছে, এক ধরনের বিভেদ তৈরি হয়েছে। কারণ কোনোভাবেই কিন্তু বিএনপি ও মুক্তিযুদ্ধের কৃতিত্বকে হাতছাড়া করবে না। কেন করবে? কারণ বিএনপির যিনি নেতা, তার জীবনের সবচাইতে বড় কৃতিত্ব কি? তার জীবনের সবচাইতে বড় কৃতিত্ব মুক্তিযুদ্ধ। তিনি মুক্তিযুদ্ধের সেনানায়ক ছিলেন, তিনি একটি ফোর্সের নেতৃত্ব দিয়েছেন, তিনি কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা করেছেন, তিনি 7ই নভেম্বরের পরে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছেন। এই সকল কিছু তো তাদের নেতার বায়োডাটা থেকেও তাহলে ফেলে দিতে হবে। এটা কি সম্ভব? বিএনপি কি এটা করবে কখনো? আমার মনে হয় স্পেডকে স্পেড, কালোকে কালো, সাদাকে সাদা বলা হতে পারত এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সেই সংস্কৃতির পরিবর্তন আনার ক্ষেত্রে কোনো আমরা সেই রকম দৃশ্যমান প্রচেষ্টা দেখি নাই। উল্টো যেটি হয়েছে যে রাজনৈতিক শক্তি আপনার বিরোধী, ট্যাগিং করে প্রত্যেককেই যাকে যেখানে ঠেকানোর চেষ্টা, সেখানে এই ট্যাগিং করার প্রবণতা আগের মতোই হয়েছে। এক সময় আগের যে স্বৈরাচারী শক্তি, তারা যেমন ট্যাগিং করতো অন্যদেরকে যে সকলেই মুক্তিযুদ্ধ বিরোধী, এই পক্ষে এসে সকলেই যেন বিপ্লব বিরোধী, কারোর সাথে মত মিল না হলেই সে বিপ্লবের বিরোধী। ব্যাপারটা কিন্তু তা নয়। আরেকটি বিষয় দাঁড়াচ্ছে, প্রত্যেক বিপ্লবের পেছনে বিপ্লবের একটা দর্শন থাকে। যখন বিপ্লব হয় পেছনে একটা দর্শন থাকে। আপনি ফরাসি বিপ্লবে যান,
আপনি দেখবেন তার পেছনে একটা দর্শন আছে। আপনি রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের পেছনে যান, দেখবেন সেখানে একটা দর্শন আছে, আগে দর্শন পরে বিপ্লব। কিন্তু এইখানে যেটি হয়েছে, হোমওয়ার্ক না থাকার একটি কথা কিন্তু এই তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা, তিনি কিন্তু বলেছেন যে 5ই আগস্টে সরকার এইভাবে গঠিত হয়েছে, 6 তারিখে সকলে বসে পড়েছে, ওনার ওইখানে কিন্তু আছে। তার মানে কি, তার মানে হোমওয়ার্ক ছিল না? দর্শন তো দর্শন, বিকল্প সরকার তৈরি করার যে হোমওয়ার্ক, সেটাও খুব ভালোভাবে করা ছিল না, যার ফলেই কিন্তু এই সংখ্যাগুলি তৈরি হয়েছে। হোমওয়ার্কবিহীন সরকার তৈরি হয়েছে, সেটি তিনি তার স্ট্যাটাসের মধ্যে লিখেছেন। এখন এই কথাগুলিকে যদি আমরা ধ্রুব সত্য হিসেবে ধরে নেই যে এখানে যা আছে সেগুলি আসলে ঘটনা, তাহলে সেটা বলতেও তো তিনি 6 মাস সময় নিচ্ছেন প্রায়। আগস্ট থেকে এই জানুয়ারি শেষ, প্রায় আমরা এখন আছি জানুয়ারির শেষ সপ্তাহে প্রবেশ করছি, তার মানে প্রায় 5 মাস শেষ হয়ে গেছে, 6 মাস শেষ হবে ফেব্রুয়ারিতে। তো এই 6 মাসের শেষ প্রান্তে এসে এই কথাগুলি না বলে এটা শুরুতেই যদি বলা হতো এবং হোমওয়ার্কগুলি করে নেওয়া বা যেসব জায়গাতে ভুল ত্রুটি আছে সেগুলিকে ঠিক করার চেষ্টা করা, নিজেরা নিজেদের অনৈক্য দূর করার পরে সংস্কারে যাওয়া। নিজেদের অনৈক্য যদি দূর না হয় তাহলে সংস্কার কি করে স্থায়ী হবে? আর সংস্কারের যে পয়েন্ট, প্রতিটি সংস্কার কমিশনের মধ্যে ছাত্ররা আছেন, প্রত্যেকটি পাওয়ারফুল কমিটিতে ছাত্ররা আছেন। 3, 4 জন 5 জন যদি বলেনও যে আমরা সরকারে থাকলাম না, বাকি সবাইকেই সরকারের দায়িত্বশীল পদগুলি থেকে বের হয়ে যাবেন, তারাই সংস্কার করবেন, তারাই নির্বাচন করবেন। এই প্রশ্নটা কিন্তু লেজিটিমেট, এবং এই প্রশ্নটা বিএনপির তরফ থেকে উঠেছে এবং রাজনীতিবিদরা এটা করবেন। আর শেষটা আমি বলি, এক একটি রাজনৈতিক দলের ইতিহাস কারো 70 বছরের বেশি, কারো 50 বছরের বেশি। বিএনপিরও ইতিহাস প্রায়, আপনি যদি 79 সাল থেকেও ধরেন বা 76 সাল থেকেও ধরেন, তারা প্রথমে জাগো দল করেছিলেন, জাগো দল থেকে বিএনপি হয়েছে। তো এই যে বিএনপির যে ইতিহাস, সেটাও কিন্তু অনেকগুলি বছরের, প্রায় 50-এর কাছাকাছি। তো একটা 50 বছর বয়সী রাজনৈতিক দল নিশ্চয়ই নতুন আসছে এরকম একটি রাজনৈতিক দলকে হুমকি মনে করবে না। কিন্তু যে কোনো অ্যালার্ট রাজনৈতিক দল, যে কোনো সচেতন রাজনৈতিক দল, যে কোনো নতুন রাজনৈতিক শক্তির অভ্যুদয়কে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করবে, এটাই তো স্বাভাবিক। ফলে বিএনপি যে সকলকে রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনা করছে, এটা কোনো অস্বাভাবিক আচরণ না। কারণ বিএনপি তো দিনের শেষে ক্ষমতায় যেতে চায়, এবং তাদের যে আচরণ, এটা বাংলাদেশের রাজনৈতিক দলের আচরণে আমি বলবো, বরং আমি বলবো বিএনপি আগের চাইতে অনেক বেশি দায়িত্বশীল আচরণ করছে এইবার।